প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা শুরু করছি জিনের স্ট্রাকচার, ফাংশন, তার কন্ট্রোল এবং জিন রিলেটেড কিছু টার্মস যেগুলো আমাদের খুবই কাজে আসবে। তো তার আগে আমরা জিনের কিছু হিস্ট্রি জেনে নিই। তাদের মেন টার্ম কোন সায়েন্টিস্ট আমাদের প্রথম জানালেন, তার সম্পর্কে কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের অবশ্যই জানা দরকার, সেগুলো আমরা একটু জেনে নিচ্ছি। প্রথমত জিন প্রথম কয়েন, জিন টার্মটি প্রথম যিনি প্রবর্তন করেন ডব্লিউ উইলহেম জোহানসেন 1909। তারপরে দেখো 1908 1980 কি হয়েছে, প্রপোজ করেছেন গ্যারোড ওয়ান জিন অন প্রোডাক্ট। একটু একটু করে আমাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে জিনের যে পরবর্তী যে পর্যায়গুলো আমরা উপনীত হয়েছি সেই ব্যাপারে কিন্তু পরিষ্কার ধারণা ধাপে ধাপে আমরা পেয়েছি। সেই ধাপে ধাপে আবিষ্কার করার যে হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন জানছি। তাই প্রথমে জানা গেল জিনের আবিষ্কার এবং জিনের তারপরে একটা জিন কি করতে পারে, এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা গেছে একটা প্রোডাক্ট তৈরি হয়। তো প্রথমে এই হাইপোথেসিস তৈরি হলো, তার পরবর্তীকালে সেটি আবার মডিফিকেশন হয়ে বিজ্ঞানী টি.এইচ. মর্গান 1911 তিনি কি করলেন, জিন থিওরি আবিষ্কার করলেন। তারপরে চলে আসলেন পলিং এবং ইনগ্রাম 1949 তিনি রোল অফ জিনস ইন প্রোটিন সিনথেসিস। তিনি কি দেখালেন না, প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে জিনের যে ভূমিকাটি রয়েছে সেই ভূমিকা সম্পর্কে বললেন। আমরা বিডেল টেটামের কথা জানবো, পরীক্ষায় যেটা সব থেকে বেশি আছে বিডেল টেটামের পরীক্ষা, অন জিন অন এনজাইম হাইপোথেসিস। হাইপোথেসিস কেন বলা হচ্ছে, যে এখানে উনি একটা বিডেল এবং টেটাম, আমরা আগেও জেনেছি যে ওরা একটা পরীক্ষার মাধ্যমে একটা জিন আলটিমেটলি একটা এনজাইমের মতো কাজ করে, বিভিন্ন ক্ষেত্রে উনি পরীক্ষা করে দেখেছেন এবং সেই পরীক্ষা থেকে আলটিমেটলি উনি উপনীত হয়েছেন এই থিওরিতে যে একটি জিন একটি এনজাইমের মতো কাজ করে, আলটিমেটলি বিভিন্ন এনজাইমের মতো কাজ করে আমাদের মেটাবলিক যে সমস্ত কাজ রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করছে। তাই জন্য বিডেল এবং টেটাম 1948 তারা ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথেসিসের প্রবক্তা। এটা যথেষ্ট জনপ্রিয় রয়েছে, এটা কিন্তু শর্ট প্রশ্নে অনেক সময় আসে। The file structure of gene was proposed by Seymour Benzier 1962। জিনের একটা ফাইল স্ট্রাকচার তখন জানা গেল। দেখো জিন অবশ্যই ফাংশনাল ইউনিট অফ ডিএনএ, সুতরাং ডিএনএ এর মধ্যেই জিনের কিন্তু অ্যাকচুয়াল অবস্থান রয়েছে। Yanowski 1965 proposed one gene on cistron. Actually a cistron is a unit, functional unit of gene। এবং সেখান থেকে এই যে ফাংশনাল ইউনিট অফ জিন, এটি পরবর্তীকালে কিন্তু একটা প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। সেই জন্য একটি প্রোটিন মানেই কিন্তু অনেকগুলো পলিপেপটাইড তৈরি করছে, সেই জন্য এই থিওরিটিকে বলা হয় ওয়ান জিন অন পলিপেপটাইড হাইপোথেসিস। জিন কনসেপ্ট সম্পর্কে টোটাল যে ডিটেলস ধারণা সেটা তিনি করলেন বিজ্ঞানী সাটন। এইবার আমরা দেখে নেব যে এই যে এভলিউশন চলেছে জিন কনসেপ্টের উপরে, জিনের ধারণার উপরে, তার বিভিন্ন হাইপোথেসিস সে সম্পর্কে একটা টেবিলে সামারাইজ করে দেওয়া আছে বিভিন্ন সায়েন্টিস্ট এবং তাদের যে কনসেপ্ট সেটা আমরা একটু দেখে নিচ্ছি। আমরা মেন্ডেলের কথা জানি, গ্রেগর জোহান মেন্ডেল, a unit factor that control a specific phenotypic trait। মানে উনি বলেছেন জিন একটি সেই ফ্যাক্টর যেখানে একটা ফেনোটিপিক চরিত্রকে নির্দেশ করে থাকে। and গ্যারোড বলেছেন ওয়ান জিন অন মেটাবলিক ব্লক থিওরি। বেডেল টেটাম অন জিন অন এনজাইম থিওরি, যে একটি জিন একটি এনজাইমের মধ্য দিয়ে আমাদের দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলি নিয়ন্ত্রণ করছে। এবং ইনগ্রাম বলছেন ওয়ান জিন অন পলিপেপটাইড থিওরি। এবং তারপরে বলে হচ্ছে সায়েন্টিস্ট ইয়ানোভাস্কি, উনি বলছেন জিন ইজ এ ফাংশনাল ইউনিট। ওকে, নেক্সট ডেফিনেশন অফ জিন আমরা কি বলতে পারি, দ্য জিন ইজ টু জেনেটিক্স, what the atom is to chemistry, actual chemistryটাকে the gene is the unit of a genetic information। তার মানে জেনেটিক বৈশিষ্ট্যগুলো যে বহন করছে তথ্যগুলি, সেগুলির অ্যাকচুয়াল unit gene that controls a specific aspect of phenotype। যে জিন কিন্তু আলটিমেটলি একটি ফেনোটিপিক চরিত্রকে নির্দেশ করছে। the gene is the genetical unit that specify the synthesis of ultimately on polypeptide। আমরা নেক্সট চ্যাপ্টারে বারে বারে বলছি যে সেন্ট্রাল ডগমা বলা হয়, সেই টপিকের কিছুটা এখানে বলা আছে যে পলিপেপটাইড সিনথেসিস, ডিএনএ থেকে ডিএনএ
রেপ্লিকেশন হওয়া ডিএনএ থেকে আরএনএ, ট্রান্সক্রিপশন এবং আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হওয়া, ট্রান্সলেশন এবং এই প্রোটিন সিনথেসিস অর্থাৎ পলিপেপটাইড আমাদের এক একটি ফেনোটাইপিক চরিত্র বা বাহ্যিক চরিত্রকে মানে আলটিমেটলি নির্দেশ করে থাকে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে জেনেটিক্যাল সেই বৈশিষ্ট্য এটি জিন যে কিনা অবশেষে একটি পলিপেপটাইড তৈরি করতে পারে, একটা পলিপেপটাইডকে কোড করে নির্দেশ করে, যে পলিপেপটাইড আমাদের দেহের একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী। এই যে থিওরিটা আমি বললাম এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। এটা আমরা পরের ক্লাসে পড়বো, কিন্তু এখানে জিন বলতে গিয়ে আমরা কিন্তু বারে বারে সেই জায়গাটা চলে আসতে হচ্ছে। তো এখানে আমরা আলটিমেটলি সেই জন্য এটা বলা হচ্ছে যে জিনের আলটিমেট কাজটা কি। তাহলে আলটিমেট কাজ সেটা এই যে এমনই একটি ইউনিট যে জেনেটিক্যাল ইনফরমেশন গুলোকে বহন করে এবং সেই যে ইনফরমেশনটা কোড হিসাবে পরবর্তী পলিপেপটাইডের মধ্যে নির্দেশ করে, যাতে করে সেই পলিপেপটাইড একটা মানুষের ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে বা লিভিং অর্গানিজমের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে বা ফেনোটাইপিক চরিত্রকে নির্দেশ করতে পারে। সেই জন্যই এখানে বলা হচ্ছে যে দ্যাট স্পেসিফাইজ দ্য সিনথেসিস অফ অন পলিপেপটাইড। তাহলে এখানে আমরা যেটুকু আমরা জিন দেখাচ্ছি তার মানে কি, তার মানে ডিএনএ এর ফাংশনাল ইউনিটই হচ্ছে জিন। সেই জন্য এই জায়গাটাকে আমরা এখানে দেখো বর্ডার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে তার মানে আমরা জানি এই ডিএনএ থাকে ক্রোমোজোমের মধ্যে এন্ড দেন নিউক্লিয়াস আর নিউক্লিয়াস সেলের মধ্যে। পরবর্তী কি আছে আমরা দেখে নিই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জিনস আর দ্য ফ্র্যাকশনস অর পার্ট অফ দ্য ডিএনএ মলিকিউল যেটাকে আমরা নির্দেশ করি দ্যাট রিগার্ডেড অ্যাজ দ্য জেনেটিক্যাল ম্যাটেরিয়াল। তাহলে জেনেটিক্যাল ম্যাটেরিয়াল হচ্ছে সেই পোর্শন যেটি হচ্ছে ডিএনএ কার্যকরী অংশ। জিনস আর দ্য পার্ট ফাংশনাল পার্ট উইচ রিগার্ড অ্যাজ দ্য জেনেটিক্যাল ম্যাটেরিয়াল, আমরা সেভাবেই সে সংজ্ঞা হিসেবে বলতে পারি। ওকে, টি.এইচ মর্গান প্রপোজ দ্য জিন থিওরি। উনি যে থিওরিটা দিয়েছিলেন টি.এইচ মর্গানের কথা এবং বিডেল টেটেমের কথা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। দিয়ে দিয়েছিল ক্রোমোজোমস আর বিয়ারার অফ দ্য হেরিডিটারি ইউনিট। উনি দেখিয়েছেন যে ক্রোমোজোমাল থিওরি দিয়ে যে হেরিডিটারি যে বৈশিষ্ট্যগুলো সেটা ক্রোমোজোমের মাধ্যমেই বহন হয় এবং দ্য জিনস আর অ্যারেঞ্জড অন দ্য ক্রোমোজোম ইন দ্য লিনিয়ার সিকোয়েন্সেস, লিনিয়ার অর্ডার। লিনিয়ার অর্ডারে রয়েছে এটা ক্রোমোজোমের উপরে লিনিয়ার অর্ডারে অবস্থান করছে জিনগুলি অ্যান্ড দ্য স্পেশাল লোকেশন অন দ্য স্পেশাল রিজিয়ন যেটাকে আমরা বলি লোকাস। এখানে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতেও দেখেছি যে নিউক্লিয়াস থেকে ক্রোমোজোম অ্যান্ড ক্রোমোজোমগুলি এখানে সেই হিস্টোন অক্টামারকে কেন্দ্র করে যেখানে রয়েছে ওরাপিং করে রয়েছে ডিএনএ, হিস্টোন প্রোটিনে যে হলুদ রঙের রয়েছে এখানে এইভাবে সৃষ্টি করে তার হাইলি প্যাকেজিং সিস্টেমের মধ্যে রয়েছে। ক্রমশ যখন খুলে যাচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে ডিএনএ, এবং ডিএনএ মানেই আমরা জানি তার মধ্যে রয়েছে নাইট্রোজেন বেসেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড থাইমিন। এগুলিই জিন। এগুলি যখন ফাংশনাল রয়েছে যে ইউনিটগুলি, দিজ আর জিনস। এখানে প্রোটিন এর মধ্যে রয়েছে যে স্মল নিউক্লিয়ার প্রোটিন পলিপেপটাইড সিকোয়েন্সেস কিছু রয়েছে, সেটা পরবর্তীকালে আমরা দেখব। এখানে এই পর্যন্ত এই স্ট্রাকচার গুলো দেখে নেবে, জিনের সংজ্ঞা দেখবে। তাহলে জিন একাধারে রয়েছে বোথ দ্য বেসিক ইউনিট ফাংশনাল ইউনিট অ্যান্ড দ্য স্মলেস্ট জেনেটিক স্ট্রাকচারাল ইউনিট। সেই সঙ্গে শুধুমাত্র কার্যকরী ইউনিট নয় এবং গঠনগত দিক থেকেও যথেষ্ট সব থেকে ছোট ইউনিট হিসেবে কিন্তু কাজ করছে। আনটিল 1940 দ্য জিন ওয়াজ কনসিডার্ড অ্যাজ দ্য বেসিক ইউনিট। বেসিক ইউনিট 1940 খ্রিস্টাব্দ পর্যন্ত বেসিক ইউনিট হিসেবে গ্রহণ করা হয়েছে। কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দ্য ইউনিট অফ ফাংশন কন্ট্রোলিং ইনহেরিটেন্স। তো বংশগত সেই বৈশিষ্ট্য সেই ক্যারেক্টার যে কিনা একটি বাহ্যিক বৈশিষ্ট্যকে ফেনোটিপিক অ্যাট্রিবিউট করে, একটা ফেনোটিপিক ট্রেটকে নির্দেশ করে। দ্য ইউনিট অফ স্ট্রাকচার অপারেশনালি ডিফাইন্ড বাই রিকম্বিনেশন অ্যান্ড বাই মিউটেশন। আবার আমরা ঘুরিয়েও বলতে পারি যে এটি হচ্ছে সেই স্ট্রাকচারের সেই ইউনিট যা কিন্তু অপারেটেড হয় রিকম্বিনেশনের মাধ্যমে। রিকম্বিনেশন হয় আমাদের জানি সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে, তার মধ্যে জেনেটিক্যাল ম্যাটেরিয়ালের বিনিময় ঘটে এবং
কখনো কখনো দেখা যায় যে সেখানে আকস্মিক কোনো পরিবর্তন হয় জিনের, যাকে বলা হয় মিউটেশন। এই টার্মগুলো তোমাদের এখান থেকে শর্ট প্রশ্ন কিছু আসে কিন্তু, যে টার্মস রিলেটেড টু জিন, জিন সম্পর্কে কিছু টার্ম রয়েছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং নেক্সট যে চ্যাপ্টার আছে এইগুলো তো প্রতি পদে আমাদের কাজে লাগবে, এবং এখান থেকে শর্ট প্রশ্ন প্রায়ই আসে। যেমন রেকন, রেকন, মিউটন, সিস্টন অ্যান্ড কমপ্লন। অনেক সময় এটা রেপ্লিকেশন, রেপ্লিকনও বলে আরেকটা টার্ম আছে যেটি রেপ্লিকেশনের সময় কাজে আসে। তাহলে আমরা দেখে নিই টার্মগুলো কি। রেকন, এটি একটি স্মলের সব থেকে ছোট ডিএনএ অর্থাৎ ক্ষুদ্রতম ডিএনএ অংশ, যেটি কি করে ক্রসিং ওভার এবং রিকম্বিনেশনের সময় সাহায্য করে। স্মলেস্ট ইউনিটস অফ ডিএনএ ক্যাপাবল অফ আন্ডারগোয়িং ক্রসিং ওভার অ্যান্ড রিকম্বিনেশন। রিকম্বিনেশন এবং ক্রসিং ওভারের ক্ষেত্রে এই দুটি অংশগ্রহণ করে, এবং এটি স্মলেস্ট ইউনিট, ডিএনএ ক্ষুদ্রতম সেই অংশ, তাকে বলা হয় রেকন। মনে রাখার জন্য উপায় বলছি, রিকম্বিনেশন শব্দটা যেহেতু রয়েছে, অর্থাৎ রিকম্বিনেশনে অংশগ্রহণ করে ডিএনএ সেই ক্ষুদ্রতম অংশ, তাকে রেকন বলা হয়। তাহলে রেকন নামের সঙ্গে রিকম্বিনেশনের সম্পর্ক আছে। আর আমরা জানি রিকম্বিনেশন হয় ক্রসিং ওভারের ফলেই। সুতরাং একটা যখন বলতে পারবে, পরেরটাও তোমরা বলতে পারবে যে হ্যাঁ ক্রসিং ওভারেও সাহায্য করে। আরেকটা ঠিক তেমনি আরেকটা মনে রাখার উপায়, মিউটন মিউটেশনে সাহায্য করে। জিনের হঠাৎ কোনো চেঞ্জেসকে বলা হয় মিউটেশন। তা এটা হচ্ছে ডিএনএ সেই ক্ষুদ্রতম অংশ যেটি মিউটেশনে সাহায্য করে, তাকে বলা হয় মিউটন। নেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট, সিস্ট্রন। এটা একটু মনে রাখতে হবে। ইট ইজ দ্য ইউনিট অফ ফাংশন, ইট ইজ দ্য gene in real sense capable of synthesizing a polypeptide chain of an enzyme। তার মানে এটি হচ্ছে জিনের সেই কার্যকারী ইউনিট যেটি কিন্তু একটা পলিপেপটাইড সিনথেসিস করতে সক্ষম হয়, যে একটি পলিপেপটাইড আলটিমেটলি আমাদের দেহের একটি ফেনোটিপিক ট্রেট বা ফেনোটিপিক বৈশিষ্ট্যকে নির্দেশ করে। এখানে কমপ্লন বলে লেখা আছে, ইট ইজ দ্য ইউনিট অফ কমপ্লিমেন্টেশন। ডিএনএর যে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স রয়েছে সেই কমপ্লিমেন্টেশনে সাহায্য করে। আরেকটি কথা আমাদের টেক্সটেও রয়েছে, সেটা রেপ্লিকান, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের সময় ডিএনএ যে ক্ষুদ্রতম অংশগুলি অংশগ্রহণ করে তাকে রেপ্লিকান বলা হয়। তো ক্লাসিক্যাল ডেফিনেশন আমরা অনেকভাবেই বলতে পারি ওই ফাংশনাল ইউনিট যেটা আমরা জানি, এবং যেটি কিনা স্পেসিফাই করে একটা নির্দিষ্ট ক্যারেক্টার্সকে, রিকম্বিনেশনে সাহায্য করে এবং মিউটেশনেও। আপনার এখানে স্ট্রাকচার দেখে নিই যে একটা ক্রোমোজোম যদি হয়, তাহলে এক্ষেত্রে আমরা যেখানে তার লোকেশনটা দেখবো, যে এই জায়গায় যদি ডিএনএ থাকে তার ফাংশনাল ইউনিট হিসেবে এখানে জিনের একটি অবস্থান রয়েছে। ক্লাসিক্যাল কনসেপ্ট অফ জিন। তাহলে আমরা এখানে দেখো গোটা এই যে ডিএনএটা রয়েছে, এখানে যদি জিনটা মনে করি তাহলে এখানে সিস্ট্রন, রেকন, এছাড়াও এখানে কিছু টার্ম রয়েছে, যেটা রয়েছে এক্সন, এন্ট্রন, এক্সন, এন্ট্রন। এগুলি হচ্ছে যে একটি জিনের একটি ডিএনএর মধ্যে থাকা কিছু জিন রয়েছে যেগুলি নিষ্ক্রিয় থাকে, এবং যেগুলি শুধুমাত্র পলিপেপটাইডকে সিনথেসিস করবে সেগুলি থাকে, আর বাকিগুলো তাকে বলা হয় আরএনএ স্প্লাইসিং। স্প্লাইসিং এর সময় সেগুলি বেরিয়ে চলে যায়। তো এখানে সেই স্ট্রাকচারটা দেখিয়েছে। আর এই এক্সন, এন্ট্রন একটা জিনের স্ট্রাকচারাল একটা অংশগুলি আর কি। জিনস আর ডিসক্রিট পার্টিকেল অ্যাকচুয়ালি, যেটা ইনহেরিটেড হয় মেন্ডেলিয়ান ফ্যাশন। মেন্ডেলিয়ান ফ্যাশন মানে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে বৈশিষ্ট্যগুলো চলে আসা, ট্রান্সমিটেড হওয়া, এটাই মেন্ডেলিয়ান ফ্যাশন। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি, যেটা কিনা দ্যাট অকুপাইজ এ ডেফিনিট লোকাস ইন এ ক্রোমোজোম, একটা ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসের উপর অবস্থান করে, এবং অবশ্যই রেসপন্সিবল ফর এক্সপ্রেশন অফ স্পেসিফিক ফেনোটিপিক ক্যারেক্টার। আমরা এটাই বারে বারে বলে আসছি যে কিনা একটি ফেনোটিপিক ক্যারেক্টারসকে নির্দেশ করার জন্য যে জেনেটিক এক্সপ্রেশন রয়েছে সেটার জন্য দায়ী। এটা কিন্তু আলটিমেটলি বলবো। নাম্বার অফ জিনস ইন ইচ ক্রোমোজোম ইজ মোর দ্যান নাম্বার অফ ক্রোমোজোম। জিনগুলি একটা অর্গানিজমে ক্রোমোজোমের সংখ্যা থেকেও বেশি পরিমাণ জিন থাকে। সুতরাং সেভারাল জিনস আর লোকেটেড অন ইচ ক্রোমোজোম। সুতরাং অনেকগুলি ঘুরে ফিরে থাকতে পারে একটা ক্রোমোজোমের উপরে অবস্থান জিনের, এবং এরা অ্যারেঞ্জ করে একটা সিঙ্গেল লিনিয়ার অর্ডারের উপরে, যেন মনে হবে বিডস অন এ রিং। একটা রিং এর উপরে অনেকগুলো বিড পরপর পরপর একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া আছে এরকম করে। প্রত্যেকটা জিন একটি নির্দিষ্ট স্পেসিফিক পজিশন সে অকুপাই করে থাকে, দখল করে থাকে একটা নির্দিষ্ট জায়গা, যাকে বলা হয় লোকাস বা লকি। ইফ দ্য পজিশন অফ জিন চেঞ্জেস, ক্যারেক্টার চেঞ্জেস। এইখানে হচ্ছে মিউটেশন।
এবং কখনো কখনো সেটা যদি খারাপের দিকে হয় সেক্ষেত্রে কিন্তু জেনেটিক্যাল ডিসঅর্ডার, যেটা আমরা বিশেষ কোনো অনেকগুলি একটা ডিজিজ সৃষ্টি হয় অনেকগুলো সিনড্রোম সহ, যেটা একটা জেনেটিক্যাল সিনড্রোমও বলা হয়, জেনেটিক্যাল ডিজিজ ডিসঅর্ডার। যখন এই পজিশনটা চেঞ্জ হয় তাদের, সেক্ষেত্রে তাদের একটু যদি চেঞ্জ হয় তাদের কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হবে, অর্থাৎ যে ফেনোটিপিক চরিত্রগুলো তারা নির্দেশ করে সেগুলো চেঞ্জ হতে থাকবে। বেশ, তাহলে ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম প্যারেন্ট টু অফস্প্রিং, অর্থাৎ পিতৃমাতৃ জেনারেশন থেকে অপত্যের মধ্যে সঞ্চারিত হবে। জিনস মে এক্সিস্ট ইন সেভারাল অল্টারনেট ফর্ম, বিভিন্ন আমরা জানি যে বিভিন্ন তার নিজস্ব যে অল্টারনেটিভ ফর্ম, বিভিন্ন ফর্মে সে কিন্তু অবস্থান করে, যাকে বলা হয় অ্যালিল। আমরা আগেও দেখেছি যে একটা বৈশিষ্ট্যের জন্য দুটো অ্যালিলকে কিন্তু আমরা একসঙ্গে একজোড়া অ্যালিল দিয়ে প্রকাশ করি। জিনস আর ক্যাপাবল অফ কম্বাইন্ড টুগেদার অর ক্যান বি রেপ্লিকেটেড ডিউরিং এ সেল ডিভিশনের সময় তারা কম্বাইন্ড অবস্থাও যেতে পারে, আমরা লিঙ্কেজের সময় সেটা দেখেছি। জিনস মে বি আন্ডার সাডেন চেঞ্জেস হতে পারে, দ্যাট ইজ কল্ড কম্পোজিশন আর কল্ড মিউটেশন, যেটা বলছিলাম হঠাৎ করে কোনো চেঞ্জ হলো তাকে বলা হয় মিউটেশন। অ্যান্ড ক্যাপাবল অফ সেলফ ডুপ্লিকেশন, নিজে থেকে ডুপ্লিকেট হতে পারে, আরেকটা কপি তৈরি করতে পারে, ওই লেখাই আছে সেলফ ডুপ্লিকেশন প্রোডিউসিং দেয়ার ওন এক্সাক্ট কপিজ, তারা নিজেদের একেবারে হুবহু একই রকম কপি তৈরি করতে পারে, দ্যাট ইজ কল্ড ডুপ্লিকেশন। মডার্ন ডেফিনেশন আবার সেই ফাংশনাল ইউনিট রয়েছে, ইউনিট অফ ডিএনএ specify on polypeptide and ultimately specify a phenotypic characters. Okay. তো 1957 এ একদম মডার্ন কনসেপ্ট জিনস অ্যাজ ইউনিট অফ ট্রান্সমিশন, অর্থাৎ অরসিস্ট্রন, তাহলে যে ইউনিটটা ট্রান্সমিশন ঘটে প্যারেন্টাল জেনারেশন থেকে অপত্য জেনারেশনে সেটাই ফাংশনাল ইউনিট। তো সেটাই হবে সিস্ট্রন, কারণ আমরা সিস্ট্রন মানে জানি যে সিস্ট্রন হচ্ছে জিনের ফাংশনাল ইউনিট। জিনস অ্যাজ এ ইউনিট অফ রিকম্বিনেশন, রিকম্বিনেশন বা রেকন হিসেবে তাকে বলতে পারি, কারণ জিন রিকম্বিনেশনে অংশগ্রহণ করে। জিন অ্যাজ এ ইউনিট অফ মিউটেশন বা মিউটন, সেটাও আমরা দেখেছি। জিনস অ্যাজ এ ইউনিট অফ ট্রান্সমিশন আর সিস্ট্রন, এটা তো আমরা বললামই। এ সিস্ট্রন ক্যান হ্যাভ 100 নিউক্লিওটাইড পেয়ার্স ইন লেন্থ, এতগুলো নিউক্লিওটাইড পেয়ার থাকতে পারে। and this transmit characters from one generation to other generation as a unit of genetic hereditary. জিনস অ্যাজ এ ইউনিট অফ রিকম্বিনেশন রেকন, তার মানে একটা জিন মানে সে রিকম্বিনেশন হচ্ছে মানে কি জিনের বিনিময় হচ্ছে, তার মানে সে জিনের যে ক্ষুদ্রতম অংশ, আমরা একটু আগে দেখেছি যে ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশনে সাহায্য করে সেটাই হচ্ছে রেকন। রেকন কনসিস্ট অফ মোর দ্যান 2 পেয়ার্স অফ নিউক্লিওটাইড। এখানে একটা ব্যাপার রয়েছে যে রেকনের ক্ষেত্রে কিন্তু দুই জোড়া নিউক্লিওটাইড থাকবে। আর মিউটন হিসাবে যে যখন মিউটেশনের ইউনিট হিসেবে জিন কাজ করবে সেটা হবে কি, সেটা হবে মিউটন। আবার ঘুরেও বলা যেতে পারে যে মিউটন হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ জেনেটিক্যাল ম্যাটেরিয়াল অর ডিএনএ, ডিএনএ এর ক্ষুদ্রতম অংশ যে কিনা মিউটেটেড করতে পারে, কোনো জিনকে চেঞ্জ করে দিতে পারে এবং একটা একটা ফেনোটিপিক ট্রেটকে এক্সপ্রেস করতে পারে, অর্থাৎ জিনকে চেঞ্জ করে দিতে পারে এবং সেই অনুযায়ী বাহ্যিক বৈশিষ্ট্যটা নির্ধারণ হবে। তো সো মিউটন ইজ ডিলিমিটেড টু এ সিঙ্গেল নিউক্লিওটাইড, একটা নির্দিষ্ট নিউক্লিওটাইডই থাকবে একটি এর সঙ্গে। ওকে, এইবার কিছু অন দ্য বেসিস অফ দ্য বিহেভিয়ারাল কিছু চেঞ্জ রয়েছে জিনের, আমরা যে টার্মগুলো পড়লাম সেখান থেকে শর্ট কোশ্চেন রয়েছে। এবারে কিছু বিহেভিয়ারাল চেঞ্জেস দেখা যায় জিনের মধ্যে, সেগুলি একটু দেখে নিই। বেসিক জিনস, দিজ আর দ্য ফান্ডামেন্টাল জিনস দ্যাট ব্রিং অ্যাবাউট এক্সপ্রেশন অফ পার্টিকুলার ক্যারেক্টার। একদম বেসিক জিনস, যেটা নর্মাল তার ফাংশন, যেটা তার ইউজুয়াল ফাংশন, সেটা হচ্ছে তার পার্টিকুলার ক্যারেক্টারকে এক্সপ্রেস করা। এইবারে রয়েছে লেথাল জিনস, শর্ট প্রশ্নে এগুলো আসে। লেথাল জিনস এটি হচ্ছে এমন কিছু চেঞ্জ হয়, এমন কিছু জিনস রয়েছে যেগুলি কিন্তু দ্য ডেথ দেয়ার প্রসেসর, আলটিমেটলি কিন্তু সেইখানে কিন্তু ডেথ ঘটে যায়। যেখানে এই জিনগুলি থাকে সেখানে কিন্তু সেলের এক্সপ্রেশন হয় না এবং জেনেটিক্যাল যে ফেনোটিপিক চরিত্র সেটা কিন্তু ডেথ পর্যন্ত নিয়ে যেতে পারে। এগুলোকে বলা হয় লেথাল জিন। মাল্টিপল জিন হতে পারে, আমরা এর আগেও করেছি। প্লিওট্রপি, পলিজেনিক, যে অনেকগুলো জিন মিলে একটি ক্যারেক্টারকে নির্দেশ করতে পারে। সুতরাং
সেটা পলিজেনিক হয়, মাল্টিপল জিন বলা হয় তাকে। আমরা এও পড়েছি প্লিওট্রপিক জিন, যেখানে একটি জিন মিলে একটা নির্দিষ্ট ক্যারেক্টার, আবার কখনো দেখেছি অনেকগুলো জিন মিলে একটি ক্যারেক্টার। যখন অনেকগুলো জিন মিলে একটি ক্যারেক্টারকে নির্দেশ করবে তখন মাল্টিপল জিন, আর যখন একটি জিন অনেকগুলো ক্যারেক্টারকে প্রকাশ করবে তখন তাকে বলা হবে প্লিওট্রপিক জিন। মডিফাইং জিন রয়েছে, উইচ ক্যান নট প্রডিউস এ ক্যারেক্টার, অ্যাকচুয়ালি কোনো ক্যারেক্টারকে নির্দেশ করে না, কাউকে মডিফাই করে মাত্র, হয় তাকে বাড়িয়ে দেয়, না হয় তাকে তার ক্যারেক্টার্সকে কিছুটা হলে কমিয়ে দেয়। ইনহিবিটরি রয়েছে, যারা কিছু প্রকাশ করে না, বরং যে এক্সপ্রেশনটা হওয়ার কথা ফেনোটিপিক চরিত্রে তাকে বাধা দেয়। জিনের অ্যাকশন রয়েছে। তো এখানে যেটা আমরা একটু আগে সেন্ট্রাল ডগমা বারে বারে বলে আসছি, এখানে যে টপিকটা পড়ানোর সময় চলে আসছে, সেটি ট্রান্সক্রিপশন, যেটা বলছিলাম যে ডিএনএ থেকে আরএনএ হওয়ার পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হওয়াকে বলা হয় এমআরএনএ, অর্থাৎ এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিসের পদ্ধতিকে বলা হয় ট্রান্সলেশন। অ্যাকচুয়ালি এটা সেন্ট্রাল ডগমা, আর এই প্রোটিন একটি ফেনোটিপিক চরিত্রকে নির্দেশ করে আলটিমেটলি। সুতরাং যেটা একদম ঘুরিয়ে বলা হচ্ছে যে যেটা আমরা বলবো যে এই জিনসগুলি, তার মানে এই পলিটিপিক চরিত্রগুলি, অর্থাৎ এই পলিপেপটাইড গুলো যে এক্সপ্রেস করবে যে বিভিন্ন ফেনোটিপিক চরিত্র, তাদের কিছু নাম দেওয়া হচ্ছে। যে এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র জিন নয়, জিনের সঙ্গে আরো কিছু রয়েছে, হরমোনস রয়েছে, এছাড়াও ভেরিয়াস ফাংশন রয়েছে অফ জিনস আর এক্সপ্রেসড ইন দ্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে হরমোন রয়েছে, সাইজ এবং ফর্ম ভ্যারি করতে পারে, অ্যান্টিজেন অ্যান্টিবডি ফরমেশন, সবকিছুই কিন্তু আমরা অ্যান্টিজেন বা অ্যান্টিবডি সবার ক্ষেত্রেই স্ট্রাকচারে দেখবো যে তার মধ্যেও কিন্তু জেনেটিক জিন কাজ করছে। সবকিছুর পেছনেই রয়েছে জেনেটিক্যাল অ্যাকশন, প্রোডাকশন, রিসেসিভ এফেক্ট অন হিউম্যান ডিজিজ। আর যখনই এই ধরনের ফাংশনের প্রোডাকশনের সময় এই যে অ্যান্টিবডি ফরমেশন, হরমোন গঠন, স্ট্রাকচার, সেই ক্ষেত্রে যদি কোনো রকমের চেঞ্জ হয়, কোনো রকমের অ্যাবনর্মালিটি দেখা যায়, তখন কিন্তু রিসেসিভ এফেক্ট হবে হিউম্যানের ক্ষেত্রে, এবং তখনই কোনো না কোনো ডিজিজ দেখা দেবে, জেনেটিক্যাল ডিসঅর্ডার হবে, যেমন অ্যালবিনিজম, মানুষটার কোনো রকমের পিগমেন্টেশন না হওয়া। এই যে আমরা এখানে বলেছি পিগমেন্টের পেছনে রয়েছে যে সমস্ত কিছুর উপরে, সমস্ত ফেনোটিপিক ক্যারেক্টার্সের উপরে, তাহলে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে অ্যালবিনিজম হচ্ছে ব্যক্তিটির দেহে কোনো রকমের পিগমেন্টেশন না হওয়া, সবকিছু সাদা হয়ে যাওয়া, টাইরোসিনোসিস হওয়া। জিন ইন প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে এই যে প্রোটিন সিনথেসিস করে এবং ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন হয়, তার ক্ষেত্রে কি কি জিনের কাজ আছে এইটুকু আমরা একটু দেখে নেবো। যে প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে অপারেন্ট মডেলগুলো, অপারেন্ট মডেল আমরা পরবর্তী চ্যাপ্টারে, এখানে একটু বলতে হচ্ছে যে অপারেন্ট মডেলের মাধ্যমে যে একটা জিন কিভাবে প্রোটিন সিনথেসিস করে এবং তার কোন কোন অংশ প্রোটিন সিনথেসিসে হেল্প করে, সেই অনুযায়ী তার নাম রয়েছে, এই হিসাবে একটি মডেল হয়েছে। সেই মডেলের নাম হচ্ছে অপারেন্ট মডেল। সেই অপারেন্ট মডেলের প্রোটিন সিনথেসিস রেগুলেটেড তিনটি স্পেসিফিক জিন্স থাকে অ্যাকচুয়ালি ক্রোমোজোমের উপরে: স্ট্রাকচারাল জিন্স, অপারেটর জিন্স এন্ড রেগুলেটর জিন্স। এখান থেকে তোমরা স্ট্রাকচারাল জিন্স, অপারেটর জিন্স এবং রেগুলেটর জিন্সের কাজগুলি করবে। স্ট্রাকচারাল জিন প্রোটিনের সংকেত বহন করে, প্রোটিন সংশ্লেষের সময় আমাদের যে সংকেত প্রয়োজন হয় সেই সংকেত বহন করে স্ট্রাকচারাল জিন, এবং রেগুলেটর জিন প্রোটিন উৎপাদনে সাহায্য করে স্ট্রাকচারাল জিনের সঙ্গে সহযোগিতায়। ওকে, অপারেটর রয়েছে যে কিনা পরিচালনা করে। অপারেটর জিন থেকে অ্যাকচুয়ালি এমআরএনএ তৈরি হয়, আর এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হয়। তারপরে রয়েছে রেগুলেটর, প্রোমোটার রয়েছে, যে অংশে প্রোমোটার থেকে আরএনএ পলিমারেজ নামক উৎসেচক তৈরি হয়। এখানে দেখো ঘুরে বলা আছে যে স্প্লাইসিং, যেটা একটু আগে আমি বলেছি যে স্প্লাইসিং এর মাধ্যমে অ্যাকচুয়াল জিনগুলো, সক্রিয় জিনগুলি থেকে যায়। এখানে ফিনিশ ট্রান্সক্রিপশন প্রোডাক্ট, ট্রান্সলেশন হলো, অর্থাৎ পলিপেপটাইড তৈরি হলো অ্যামাইনো অ্যাসিড চেন, তারপরে পোস্ট ট্রান্সলেশন কিছু মডিফিকেশন তৈরি হয়ে আলটিমেটলি ফিনিশড প্রোটিন, এবং সেটি এই প্রোটিন পরবর্তীকালে একটি ফেনোটিপিক ক্যারেক্টার্সকে নির্দেশ করবে। আবার এই জিনসগুলো সম্পর্কে বলা আছে যে রেগুলেট করে, এমআরএনএ তৈরি করে, স্ট্রাকচারাল জিনকে রেগুলেট করে, অপারেটর জিন সুইচ অন অফ করে, এবং পলিপেপটাইড চেনকে টার্মিনেশনে অর্থাৎ বর্ধিত করতে সাহায্য করে,
এবং আলটিমেটলি আর তৈরি হবে না সেই হিসেবে টার্মিনেট করে দেবে কোন জায়গায়, সেটিতেও সাহায্য করে অপারেটর জিন অপারেট করে। রেগুলেটর জিন রয়েছে, কখনো কখনো রেগুলেটর জিন কিন্তু বাড়াতেও পারে, তৈরি করতে পারে, আবার প্রিভেন্ট করে দিতে পারে, বন্ধও করতে পারে। তাই জন্য কখনো কাজ করে অপারেটর হিসেবে, কখনো কাজ করে রিপ্রেসার হিসেবে রিপ্রেসার হিসেবে কাজ করে, যেটা যেন প্রিভেন্ট করে দেবে। এখানে যে স্ট্রাকচারটা আছে তোমাদের, এই মানে স্ট্রাকচারটা এখন আর লাগবে না, তাই এটা তোমরা জাস্ট দেখে নেবে কোন জায়গায় রেগুলেটরের জিন থাকে, কোন জায়গায় প্রমোটার জিন থাকে, কোন জায়গায় অপারেটর থাকে। আর অপারেন্টের মধ্যে ল্যাগ জেড, ল্যাগ ওয়াই, এ, এইগুলো আমরা পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে সামনের চ্যাপ্টারে এই স্ট্রাকচারটাই আমরা আবার পড়বো। তবে এখন তোমরা শুধুমাত্র স্ট্রাকচারাল যে ইউনিট গুলো রয়েছে, স্ট্রাকচারাল জিন, রেগুলেটর জিন, অপারেটর জিন, প্রমোটার জিন, এদের শুধু কাজ করে রাখবে, এটা তোমাদের এখন পড়ার দরকার নেই, স্কিপ করে যাবে। ল্যাক অপারেন্টের গঠনটাও তাই, ল্যাক অপারেন্টের গঠনও এটা আমরা পরবর্তী ক্লাসেই পড়বো। একটুখানি দেখে নিতে পারো, চোখ বুলিয়ে নিতে পারো যে কিভাবে আসলে জিনের এক্সপ্রেশনটাকে রেগুলেটেড হয়। এই যে সুইস্ট ওয়ান কিভাবে এই অপারেন্টের মধ্য দিয়ে সেটা বোঝায়। সো অপারেন্ট ইজ এ সিস্টেম, ঠিক আছে? এই অপারেন্টের জায়গাটা তোমরা জাস্ট স্কিপ করে বেরিয়ে যাও। The essential factors আমরা একদম determine the physical as well as physiological characters situated জিন তাহলে আলটিমেটলি ক্রোমোজোমের উপরে থাকে, নির্দিষ্ট জায়গা অকুপাই করে, আমরা আবার অ্যারেঞ্জ করে একটা লিনিয়ার অর্ডারে থাকে, এবং তাদের অল্টারনেটিভ ফর্মকে বলা হয় অ্যালিলস। অ্যালিলগুলো অনেক সময় মাল্টিপলে হতে পারে। মিউট্যান্ট, মিউটন, রেকন, সিস্ট্রন, এগুলো আমরা পড়েছি। ইউনিটগুলো তোমরা শর্ট কোশ্চেন হিসেবে জানবে, এবং ফাংশনগুলো এখান থেকে আরেকবার তোমরা দেখে নেবে। ডিটারমাইন দ্য সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড, এই যে এমআরএনএ থেকে ট্রান্সলেশন পদ্ধতিতে যে প্রোটিন তৈরি হবে, সেখানে জিন যে কোডিং করে, একটা কোন অ্যামাইনো অ্যাসিডটা হবে, কোনটা টাইরোসিন হবে, কোনটা লিউসিন হবে, এরকম নাম রয়েছে, সেই নির্দিষ্ট কোডটাও কিন্তু জিন করে দেয়। তো সেই কোডিং সিস্টেমকে বলা হয় জেনেটিক কোড। এটাও আমরা পরবর্তী ক্লাসে পড়বো। আজকে তোমাদের জন্য এই পর্যন্ত রইল। ওকে, ভালো থেকো সকলে।